সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স কোর্স নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচিত চ্যাপ্টার হলো থিওরি অফ সেটস। এটি আমাদের থিওরি অফ সেটের প্রথম লেকচার। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সেট বলতে কি বোঝায়, সেট কাকে বলে, সেটের উপাদানগুলো কি, সেটের উপাদান কাকে বলে, তারপরে মেথডস অফ ডিসক্রাইবিং এ সেট, অর্থাৎ সেট কিভাবে তৈরি করতে হয়, সেট কিভাবে ডিসক্রাইব করতে হয়, তার মেথডগুলো, তার পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা আজকের লেকচারটা ভালো করে অনুসরণ করলে সেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমরা অর্জন করতে পারবে। আর এখানে আমরা এই যে দেখো, তোমাদের বিজনেস ম্যাথমেটিক্সে এই যে বইটা দেখতে পাচ্ছ, এটা হলো সঞ্চিতি কাপুরের বই বিজনেস ম্যাথমেটিক্স। তো আমরা লেকচারে এই বইটাই ফলো করব মূলত। তারপরে পাশাপাশি ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় যে সকল প্রশ্ন এসেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলির উপরও আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো সবাইকে এই লেকচারে স্বাগতম জানাচ্ছি। শুরুতেই আমরা আসি সেট কাকে বলে, হোয়াট ইজ সেট। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে set of healthcare products, set of cosmetic makeup products। এখানে হেলথ কেয়ার আইটেমে কতগুলো আইটেম দেওয়া আছে, যে আইটেমগুলো নিয়ে একটি সেট তৈরি হয়েছে। আবার এখানে মেকআপ, মেকআপ যে ইউজ করে কসমেটিক্স মেকআপ, সেই মেকআপ প্রোডাক্টস কিছু দিয়ে একটি সেট তৈরি হয়েছে। তো এরকম বিজনেসে বিভিন্ন ধরনের সেট তৈরি হয় এবং আমরা দৈনন্দিন বিভিন্ন বিষয়ে আমরা সেট ব্যবহার করে থাকি এবং সেট দিয়ে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করা হয়ে থাকে। তাহলে আসো আমরা প্রথমেই জানি যে সেট কাকে বলে। দেখো এখানে একটি ছোট্ট একটি ডেফিনেশন দেওয়া হয়েছে। A set is a collection of well-defined and well-distinguished objects। অর্থাৎ সেট হলো একটি সংগ্রহ কিসের? ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়েল ডিস্টিংগুইশড অবজেক্টস। সেট কিছু ওয়েল ডিফাইন্ড এবং ওয়েল ডিস্টিংগুইশড অবজেক্ট এর সমন্বয়ে গঠিত হয়। এখানে ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝায় এবং ওয়েল ডিস্টিংগুইশড বলতে কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করি। তো উপরে দেখো ছোট্ট একটি বক্স দেওয়া হয়েছে। এখানে ওয়েল ডিফাইন্ড এবং নট ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড কি আর নট ওয়েল ডিফাইন্ড কি সেটা আমরা বুঝতে পারবো। যেমন ধরো প্রথমে বলা হয়েছে সেট অফ ডেজ ইন এ উইক, অর্থাৎ সপ্তাহের দিনের একটি সেট, অর্থাৎ একটি সপ্তাহের যে দিনগুলো রয়েছে তার একটি সেট। তো আমরা জানি যে একটি সপ্তাহের দিন হলো 7 দিন, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। এই 7 দিন নিয়ে। তাহলে এখানে ওয়েল ডিফাইন্ড, তাইলে সেট অফ ডেজ ইন এ উইক যখন বলা হয় তাহলে 7টা দিন সুস্পষ্টভাবে বলা হয়েছে যে একটি সপ্তাহের যে 7 দিনের সমন্বয়ে গঠিত সেই 7 দিনের সমন্বয়ে একটি সেট, তাহলে এটা সুস্পষ্ট। আবার এখানে দেখো বলা হয়েছে 3 ফেভারিট মুভিজ অফ 2020, অর্থাৎ 2020 সালের 3টি মুভি নিয়ে একটি সেট। তাহলে 2020 সালে অনেক মুভি তৈরি হয়েছে, এখন কোন 3টি মুভি এই সেটের মধ্যে আছে এটা কিন্তু সুস্পষ্ট নয়। তাহলে এখানে এই সেটটা কিন্তু ওয়েল ডিফাইন্ড না। তারপর দ্বিতীয় আরেকটা উদাহরণ আছে, দেখো সেট অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের 5টি ন্যাচারাল নাম্বারের একটি সেট। তাহলে এখানে মানে ন্যাচারাল নাম্বার তো অনেক আছে, তো এখানের মধ্যে ফার্স্ট 5 নাম্বারস, তাহলে ন্যাচারাল নাম্বারের প্রথম 5টি নাম্বারের একটি সেট। তাহলে এখানেও কি সুস্পষ্টভাবে বলা হয়েছে যে প্রথম 5টি নাম্বারের একটি সেট। আবার দেখো দ্বিতীয় যে নট ওয়েল ডিফাইন্ড এর যে একটা উদাহরণ, 5 বেস্ট প্লেয়ার্স অফ ফুটবল, অর্থাৎ ফুটবলের 5জন বেস্ট প্লেয়ার। তাহলে ফুটবলের 5জন বেস্ট প্লেয়ার বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে?
এটি কি ফিফা কি সারা বিশ্বের মধ্য থেকে 5জন বেস্ট প্লেয়ার, নাকি শুধুমাত্র ইউরোপিয়ান লিগের 5জন ফুটবল প্লেয়ার, নাকি আফ্রিকান লিগের 5জন ফুটবল প্লেয়ার, বা কোন দেশের 5জন ফুটবল বেস্ট প্লেয়ার ইন ফুটবল, এটা কিন্তু সুস্পষ্টভাবে স্পেসিফিক করা না। তাহলে এটাকে ওয়েল ডিফাইন্ড বলা যাচ্ছে না। তাহলে ওয়েল ডিফাইন্ড মানে কি? ওয়েল ডিফাইন্ড মানে হলো এমনভাবে তোমাকে স্পেসিফাই করতে হবে যেন এটার ইউজাররা সুস্পষ্টভাবে বুঝতে পারে কাদেরকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এই হলো ওয়েল ডিফাইন্ড। আর ওয়েল ডিস্টিংগুইশড মানে হলো যাদেরকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, অর্থাৎ সুস্পষ্টভাবে আলাদা করা যায়, সেটা হলো ওয়েল ডিস্টিংগুইশড। তাহলে সেট কি? সেট ইজ এ কালেকশন অফ well defined and well distinguished objects. হ্যাঁ, আবার আমরা সেটকে যেভাবে সাধারণত আমরা সেট লিখে থাকি সেভাবে যদি আমরা লিখি যে এ সেট অফ বয়েলস, অর্থাৎ ভাওয়েলের ইংরেজি বর্ণমালাতে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর একটা সেট, এ সেট অফ বয়েলস। তো ইংরেজি বর্ণমালাতে কয়টা ভয়েল আছে? তোমরা জানো যে 5টা ভয়েল আছে, এ ই আই ও ইউ। তাহলে এখানে সুস্পষ্টভাবে ওয়েল ডিফাইন্ড কি? 5টা ভয়েলস। তাহলে ইংরেজি বর্ণমালার 5টা ভয়েলকে একটা সেটে, এই সেটটার নাম কি? বি নামে একটা সেটে ডিফাইন করা হয়েছে। আরেকটা উদাহরণ, এ সেট অফ অড ন্যাচারাল নাম্বার। তাহলে অড ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1, 3, 5। যতগুলো বিজোড় সংখ্যা আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে, সেই স্বাভাবিক সংখ্যাগুলোর একটা সেট। তাহলে এখানেও এগুলো সুস্পষ্টভাবে বোঝানো হয়েছে। তাহলে এই দুইটি হলো সেটের উদাহরণ। তো তোমরা সেটের ডেফিনেশনের পাশাপাশি অবশ্যই উদাহরণ ব্যবহার করবে। তাহলে আমরা বাংলায় কি বলতে পারি? বাংলায় আমরা বলতে পারি সুসংজ্ঞায়িত ও সুনির্দিষ্ট বস্তুর সংগ্রহকে সেট বলা হয়। সুসংজ্ঞায়িত, এখানে ওয়েল ডিফাইনের বাংলা করা হয়েছে সুসংজ্ঞায়িত, আর ওয়েল ডিস্টিংগুইশড মানে হলো সুনির্দিষ্ট। তাহলে সুসংজ্ঞায়িত ও সুনির্দিষ্ট বস্তুর সংগ্রহকে সেট বলা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সেট কাকে বলে। এই দুইটা শব্দ কিন্তু অবশ্যই সেটে থাকতে হবে, ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়েল ডিস্টিংগুইশড অবজেক্ট। অবজেক্ট মানে এখানে যে কোনো বস্তু হতে পারে, যেমন এখানে হেলথ কেয়ার প্রোডাক্টস এর আইটেম যেগুলো আছে এগুলো হলো এক একটা অবজেক্ট। আবার এখানে মেকআপ প্রোডাক্টস এর যে আইটেমগুলো আছে সে সবগুলো আইটেম হলো এক একটা অবজেক্টস। তাহলে এই অবজেক্ট হলো এক একটা থিংস বা এক একটা বস্তু। বস্তু দৃশ্যমান হতে পারে আবার অদৃশ্যমানও হতে পারে, যেটাকে আমরা প্রোডাক্ট বলে থাকি। তাহলে হোয়াট ইজ সেট? সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড এন্ড ওয়েল ডিস্টিংগুইশড অবজেক্টস। আশা করি তোমরা সেট কাকে বলে এটা বুঝতে পেরেছ। এখন আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব এলিমেন্টস অফ সেট বা সেটের উপাদান কি। সেটের উপাদান কি? তোমরা ইতিপূর্বে দেখেছো যে একটি সেটের মধ্যে বিভিন্ন ধরনের অবজেক্টস রয়েছে। এই অবজেক্টগুলো হলো সেটের উপাদান। আসো আমরা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, যে সকল অবজেক্ট বা বস্তুর সমন্বয়ে সেট গঠিত হয় তাদেরকে সেটের সদস্য বা উপাদান বলা হয়। এখানে সেটের মেম্বার বা এলিমেন্টস দুইটাই বলা হয়, মেম্বারও বলা হয় আবার এলিমেন্টস বা উপাদানও বলা হয়। তাহলে সেট যে সকল উপাদানের সমন্বয়ে গঠিত, সেট যে সকল অবজেক্ট বা বস্তুর সমন্বয়ে গঠিত হয় তাদেরকেই সেটের উপাদান বা সেটের সদস্য বলা হয় থাকে। সেটের উপাদানগুলো লিখতে সাধারণত কোনো ক্রম অনুসরণ করতে হয় না এবং পুনরাবৃত্তিও হয় না। তো এখানে সেট লেখার মানে উপাদানগুলো কিভাবে লিখতে হয় তার একটা নির্দেশনা দেয়া হয়েছে। কি? সেটা হলো সেটের উপাদানগুলো লেখার সময় কোনো ক্রম অনুসরণ করতে হয় না। কোনো ক্রম মানে হলো, যেমন আমরা ইতিপূর্বে একটা সেট দেখেছি কি, ভয়েল, এ সেট অফ ভয়েলস, সেখানে এ ই আই ও ইউ ইত্যাদি রয়েছে। তো এই যে এ ই আই ও ইউ রয়েছে, এই এ ই আই ও ইউর মধ্যে কেউ যদি ই কে আগে দেওয়া হয়, এ কে পরে দেওয়া হয়, অর্থাৎ ক্রমটা যদি চেঞ্জ করা হয় তাহলেও কিন্তু ভুল হবে না। আবার পুনরাবৃত্তিও হয় না, যেমন এ দুইবার লিখেছ, বি দুইবার লিখেছ, ই দুইবার লিখেছ, এটাও কিন্তু করা যায় না। অর্থাৎ সেট লেখার সময় কোনো ক্রম অনুসরণ করার প্রয়োজন হয় না এবং পুনরাবৃত্তিও হয় না সাধারণত। আবার সেটের যে উপাদানগুলো আছে, এলিমেন্টস অফ সেট, সেটের উপাদানগুলো ছোট অক্ষর দ্বারা বোঝানো হয়। অর্থাৎ এখানে উপাদানগুলো লিখতে বড় অক্ষর বা তোমরা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবে না, সেটের উপাদানগুলো লিখতে স্মল লেটার ইউজ করতে হয়।
আর বড় অক্ষর দ্বারা সেটের নাম উল্লেখ করা হয়, যেমন এ বি সি, অর্থাৎ ক্যাপিটাল লেটার যদি থাকে তাহলে বড় হাতের অক্ষর লিখতে হয়, ক্যাপিটাল লেটার্স। আসলে আমরা বিষয়টা উদাহরণ দিই। এই যে যেমন ধরো আমরা ভয়েল, এ কালেকশন অফ ভয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট। এখানে সেটের যে এ ই আই ও ইউ, এখানে এই ক্রম যে অনুসরণ, ক্রমভাবে যে লেখা হয়েছে প্রথমে এ ই আই ও ইউ, এই ক্রমই অনুসরণ করতে হবে এরকম কোনো নিয়ম নেই। আবার একই বর্ণ দুইবারও লেখার প্রয়োজন নেই, অর্থাৎ পুনরাবৃত্তি হয় না। আবার দেখো এই যে উপাদানগুলো, এখানে কয়টা উপাদান আছে? এখানে 5টি উপাদান রয়েছে, এ ই আই ও ইউ। তো এই উপাদানগুলোর অক্ষরগুলো কি স্মল লেটার, অর্থাৎ সেটের উপাদান লিখতে, এলিমেন্টস অফ সেট উপাদানগুলো লিখতে স্মল লেটার ব্যবহার করা হয়ে থাকে, আর সেটের নাম লিখতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তোমরা যদি কখনো ভুল করে নাম লিখতে যদি কেউ স্মল লেটার ব্যবহার করে, তাহলেও কিন্তু এটা রীতিবিরুদ্ধ। আবার উপাদানগুলো লিখতে যদি কেউ ক্যাপিটাল লেটার ব্যবহার করে, এটাও কিন্তু নীতি বিরুদ্ধ, অর্থাৎ এখানে এই রুলস গুলো ফলো করা হয়ে থাকে। তারপরে দেখো আমরা এখানে এই যে শব্দগুলি বললাম এলিমেন্টস অফ সেট, হ্যাঁ, তাহলে এখানে এই যে এই সেটের কয়টি উপাদান রয়েছে? 5টি উপাদান রয়েছে। তাহলে এ বি এর উপাদান, ই বি সেটের উপাদান, বা আই উপাদান, এগুলো আমরা এইভাবে লিখতে পারি। এই যে সাইনটা দেখতে পাচ্ছ, এটা হলো এলিমেন্টস এর সাইন। তাহলে এ ইজ দ্য এলিমেন্টস অফ বি, অর্থাৎ এ বি এর উপাদান বা এ বি এর এলিমেন্টস। আবার ই ইজ দি এলিমেন্টস অফ ভি, আবার আই ইজ দি এলিমেন্টস অফ ভি, ও ইজ দি এলিমেন্টস অফ ভি, ইউ ইজ দি এলিমেন্টস অফ ভি। অর্থাৎ এইভাবে আমরা উপাদানগুলো লিখতে পারি, এলিমেন্টস। আবার দেখো এখানে কিন্তু বি নাই, এই যে বি, বি, তাহলে আমরা লিখতে পারি বি ইজ নট, এখানে এই যে সাইনটা দেখতে পাচ্ছ, এই সাইনটার উপরে এই সাইন, এই টানটা দিলে এটা হয়ে যায় নট এলিমেন্ট। তাহলে বি ইজ এ নট এলিমেন্টস অফ বি, বি ইজ এ নট এলিমেন্টস অফ ভি, সি ইজ নট এলিমেন্টস অফ ভি, ডি ইজ নট এলিমেন্টস অফ ভি। অর্থাৎ এখানে সেটের উপাদান নয় বলতে আমরা এইভাবে লিখে থাকি। এটা সাধারণত তোমরা যখন সেট সংক্রান্ত বিভিন্ন ধরনের গাণিতিক প্রবলেম তোমরা সলভ করতে যাবে, তখন এইগুলো লিখতে হয়। বিশেষ করে ভেন ডায়াগ্রাম রিলেটেড যে প্রবলেমগুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলোতে এগুলো ব্যবহার করা হয়। এখানে একটা চিত্র দেখো, এই যে এই চিত্রটাও একটা ভেন ডায়াগ্রামের একটা চিত্র। এখানে এই সেটের মধ্যে দেখো, এই যে সেট, এখানে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত এই 5টি সংখ্যা রয়েছে। তাহলে এই সেটটার নাম কি? সেটের নাম হলো n। তাহলে এই যে সেটটাকে একটা বৃত্ত চিহ্ন দ্বারা, বৃত্ত দ্বারা উপস্থাপন করা হয়েছে। এটা এই বৃত্ত দ্বারা উপস্থাপন সেটের একটি কৌশল। তোমরা এগুলো সম্পর্কে আরো ডিটেলস জানবে। তাহলে এই সেটটার নাম হলো n, আর এই প্রত্যেকটাই হলো সেটের উপাদান। এখানে কয়টা উপাদান আছে? এখানে সেটের 9টি উপাদান রয়েছে। এই 9টি উপাদানই হলো এই সেটের n সেটের উপাদান। তাহলে এলিমেন্টস অফ দ্য সেট, এই প্রত্যেকটি নাম্বারই হলো এই সেটের উপাদান। তাহলে n, এই যে সেটটা আছে, এই যে n সেটটা আছে, এই সেটটাকে তোমরা এভাবে লিখতে পারো। এই যে এখানে দুই পাশে দুইটা ব্রাসেস আছে, এটাকে বলা হয় ব্রাসেস বা কার্লি ব্রাসেস। আর ইজ দ্য এলিমেন্ট অফ, এই যে সাইনটা আছে, এই সাইনটাকে বলা হয় ইজ দ্য এলিমেন্ট অফ, যা আমরা এখানে আলোচনা করেছি। আর ইজ নট এলিমেন্ট বলতে এই সাইনটা ব্যবহার করা হয়। আবার দেখো এখানে এই যে সেটকে, এখানে আমরা এই যে ভি সেট লিখেছি, আমরা যদি এখানে আবার এখানে একটা বি সেট আছে, বি সেটে কয়টা নাম্বার আছে? 1 থেকে 5 পর্যন্ত 5টা নাম্বার আছে। তাহলে এই নাম্বারটা লেখার সময় আমরা কি, এই যে বিটা, ক্যাপিটাল লেটারের বিটা, এটা হলো সেটের নাম, তারপরে একটা ইকুয়াল সাইন দিতে হয়, তারপরে সেটের এলিমেন্টগুলো লিখতে হয়, এবং এলিমেন্টগুলোকে কার্লি ব্রাসেস দ্বারা কি আবদ্ধ করে দিতে হয়। এই হলো সেটের উপাদানগুলো লেখার নিয়ম। তাইলে এখানে তোমরা কি বুঝতে পারলে? তোমরা এখানে বুঝতে পারলে যে সেটের এলিমেন্টস কাকে বলে। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ এলিমেন্টস অফ সেট, বা সেটের উপাদান বলতে কি বোঝায়, তাহলে আমরা এক কথায় এই কনসেপ্টটা বলতে পারবো। যে এক কথায় যদি আমরা বলি, যে সকল অবজেক্ট বা বস্তুর সমন্বয়ে সেট তৈরি হয়, তাদেরকে সেটের সদস্য বা উপাদান বলা হয়। আর এগুলো হলো সেটের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের মাধ্যমে সেট উপস্থাপনকে অন্যান্য বিষয় থেকে আলাদাভাবে বোঝানো হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এখন আমরা দেখব ডিফারেন্ট নোটেশনস অর সিম্বলস ইউজড ইন সেটস, অর্থাৎ সেট এক্সপ্রেশনে বা সেট প্রকাশের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের নোটেশনস বা সিম্বল বা প্রতীকগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই প্রতীকগুলোর সাথে আমরা এখন পরিচিত হব। তো তোমরা সেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করার সময় তোমরা বিভিন্ন ধরনের প্রতীক বা চিহ্ন বা সিম্বল লক্ষ্য করবে। সেই চিহ্নগুলো দ্বারা কি বোঝায় সেই বিষয়গুলি সম্পর্কে আমরা এখন আলোকপাত করব। এটা তোমাদের জন্য সেট আলোচনা বোঝার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এখানে এই যে সাইনটা আছে, এই সাইনটা হলো বিলংস টু বা এলিমেন্ট বিলংস টু, আর এটা হলো নট, ডাজ নট বিলং টু। তাহলে এটা হলো বিলংস টু আর এটা হলো ডাজ নট বিলং টু, অর্থাৎ এখানে আমরা এটাকে কি বলি এলিমেন্টস, আর এটা হলো নট এলিমেন্টস। আর এই যে সাইনটা আছে এটা আমরা বলি অর, আর এটাকে বলি আমরা সাচ দ্যাট, অর সাচ দ্যাট। এই যে টানটা আছে, এই যে ভূমি সাথে উলম্ব যে টানটা আছে এটাকে বলা হয় সাচ দ্যাট। আবার এই যে জিরোর উপরে যে টানটা আছে এটা হলো নাল সেট বা এমটি সেট, অর্থাৎ যে সেটের মধ্যে কোনো উপাদান নেই সেটা বোঝানোর জন্য এই সাইনটা ব্যবহার করা হয়, অর্থাৎ জিরোও নাই, নাল সেট। আর এই যে অনেক সময় এইভাবে তোমরা অনেক চিহ্ন দেখবে এন, তারপরে তোমরা প্যারেনথেসিস দিয়ে এ, তাহলে এটাকে কিভাবে তোমরা পড়বে? এটাকে পড়তে হবে নাম্বার অফ দ্য সেট এ, অর্থাৎ এই যে ভিতরে যে এটা আছে ক্যাপিটাল লেটারের, এটা হলো সেটের নাম, অর্থাৎ দি সেট এ। এখানে সেটের নাম কি এ, আর এটা কি এন। এন মানে হলো যে এন সেটের মধ্যে কতটা কতটা উপাদান আছে, দ্য নাম্বার অফ দি সেট এ। এটাকে কিভাবে পড়বে তোমরা? নাম্বার অফ দি সেট এ। আর এই যে উল্টা করে ইউর মতো লিখে আছে এটাকে বলা হয় ইউনিয়ন অফ সেটস, অর্থাৎ অনেকগুলো সেটের উপাদানগুলো সমন্বয়ে এটা তৈরি হয়, ইউনিয়ন অফ সেটস। আর এটাকে যখন উল্টিয়ে দেওয়া হয় তখন এটাকে বলা হয় ইন্টারসেকশন অফ সেটস, ইন্টারসেকশন অফ সেটস। এগুলি নিয়ে আমরা পরে আরো ডিটেলস আলোচনা করব, এখন জাস্ট নোটেশনগুলোর সাথে পরিচিত হওয়া। তাহলে এটা হলো ইন্টারসেকশন অফ সেটস, আর এটাকে যখন ইউর মতো লেখা হয় তখন সেটা হলো ইউনিয়ন অফ সেটস। হ্যাঁ, তার এটা হলো নাম্বার অফ দি সেট এ। এবার আসো আমরা উদাহরণ দিয়ে বিষয়গুলো এক্সপ্লেন করি। হ্যাঁ, যেমন ধরো এখানে সেট থিওরি সিম্বলস। তাহলে দেখো এখানে এই যে ব্রাসেসটা আছে এটা হলো ব্রাসেস, হ্যাঁ, অনেকে আবার কার্লি ব্রাসেসও বলে, ব্রাসেস। তো তোমরা জানো এটাকে আমরা বাংলায় সেকেন্ড ব্র্যাকেট বলে থাকি। আসলে বাংলায় সেকেন্ড ব্র্যাকেট বললেও ইংরেজিতে এটাকে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট বাংলায় বললেও আসলে বিজনেস ম্যাথের এই সাইনটাকে বলা হয় ব্রাসেস। কি? ব্রাসেস। তো সেট লেখার সময় সেটের উপাদানগুলো আবদ্ধ করার জন্য এই ব্রাসেস সাইন দিতে হয়। যেমন এখানে এ সেটের মধ্যে দুটি উপাদান 1 এবং 3, তো এই 1 এবং 3 কে আবদ্ধ করার জন্য ব্রাসেস দিতে হয়, মাঝখানে সমান চিহ্ন। আর এটা হলো এ হলো সেটের নাম। আবার বি সেট, বি সেটে কি কি আছে? 2 3 9, তিনটা উপাদান। সি সেটে আছে 3 9। তাহলে এইভাবে এই যে কার্লি ব্রাসেস দিয়ে, তাহলে এই সাইনগুলোর নাম কি? ব্রাসেস। হ্যাঁ, ব্রাসেসের ভিতরে কি থাকে? কালেকশন অফ অবজেক্টস, অর্থাৎ কয়টা অবজেক্ট সে অবজেক্টগুলো এই ব্রাসেসের ভিতরে লিখতে হয়, তো এটির বলা হয় কালেকশন অফ অবজেক্টস। তো তোমরা জানো যে সেটের ডেফিনেশন আমরা বলে আসছি যে সেট হলো কালেকশন অফ অবজেক্টস এবং সেই অবজেক্টগুলো এমন ওয়েল ডিফাইন্ড এন্ড ওয়েল ডিস্টিংগুইশড। তারপরে আসো এই যে ইউর মতো উল্টা সাইন, এই যে উল্টা সাইন এটা কি? ইন্টারসেকশন অফ সেটস। কি? ইন্টারসেকশন অফ সেটস। ইন্টারসেকশন অফ সেট কি? ইন্টারসেকশন হলো যে উপাদানগুলো, হ্যাঁ, এই সেটগুলোর মধ্যে কমন, সেটের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করা হয়। যেমন এ ইন্টারসেকশন বি, এটাকে আমরা পড়বো কি? ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এই এ এবং বি এর মধ্যে কমন উপাদান কি দেখো, অর্থাৎ এ এবং বি থেকে কি কমন নেওয়া যায়? 1 3 2 3 9 এর মধ্যে এই 3 উপাদানটা হলো কমন, তাহলে ইন্টারসেকশন হলো এই কমন উপাদানটা 3 হলো। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয় যে এ ইন্টারসেকশন বি এর উপাদান কয়টি, তাহলে এ ইন্টারসেকশন বি এর উপাদান হলো একটি, সেটাই কি? 3। হ্যাঁ, অর্থাৎ 3 এমন একটা উপাদান যে উপাদানটা এ সেটেও আছে আবার বি সেটেও আছে। তো এটাকে ইংরেজিতে বলি বিলং টু বোথ সেট এ এন্ড সেট বি, বিলং টু বোথ সেট এ এন্ড সেট বি।
আবার দেখো এই যে ইউনিয়ন, এটা হলো ইউনিয়ন, ইউনিয়ন এ ইউনিয়ন বি। যখন ইউনিয়ন সাইনটা ব্যবহার করা হয় তখন সংশ্লিষ্ট সেটের সবগুলো উপাদান নিতে হয়। যেমন এ সেটের উপাদান আছে কি 1 3, বি সেটের উপাদান কি 2 3 9। তাহলে 2 3 9 এর মধ্যে তাহলে এখানে 3টা দুইবার আছে, তোমাকে পুনরাবৃত্তি করতে হবে না, অর্থাৎ রিপিট করার প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে আমরা এখানে নিতে পারি 1 2 3 9। তাহলে এখানে কয়টা উপাদান রয়েছে টোটাল পুনরাবৃত্তি ছাড়া? 4টা, 1 2 3 9। তাহলে এখানে দেখো এই 1 2 3 9 হলো এমন একটি সেট যে সেটের মধ্যে এর উপাদানগুলো আছে আবার বি এর উপাদানগুলো আছে। এখানে কিন্তু এ এবং বি এর মধ্যে শুধুমাত্র কমন যে উপাদানটা আছে সেটা ছিল ইন্টারসেকশনে, আর ইউনিয়নে সবগুলো উপাদান থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো এই যে এই সাইনটাকেই আবার যদি এইভাবে দেওয়া হয়, এটাকে প্রপার সাবসেট বোঝাতে এটা ব্যবহার করা হয়। তো এই সেটগুলো সম্পর্কে আমরা ডিটেলস আরো জানবো। এখন জাস্ট ওভারভিউ হিসেবে তোমাদেরকে স্যাম্পলগুলো বোঝানোর জন্য যতটুকু বলা প্রয়োজন আমরা ততটুকুই বলছি। এখানে এই যে দেখতে পাচ্ছ এটা বাম দিকে, হ্যাঁ, ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটাকে প্রপার সাবসেট, অর্থাৎ এটাও এক ধরনের একটা সেট। এটাকে প্রপার সাবসেট বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় এই সিম্বলটা। হ্যাঁ, তো প্রপার সাবসেট মানে কি? তো প্রপার সাবসেট মানে হলো সাবসেট মানে হলো উপসেট। তাহলে উপসেট হলো একটি বড় সেট থাকে, এই সেটটা থেকে আরো ছোট ছোট সেট তৈরি করা হয়ে থাকে। তাহলে বড় সেটটা থেকে যে সেটটা তৈরি করা হয়ে থাকে সেই সেটটা হলো ওই প্রথম সেটের সাবসেট। যেমন দেখো এখানে সি এবং বি আমরা যদি দেখি, তাহলে বি সেটের মধ্যে যে তিনটা উপাদান আছে এই তিনটা থেকে মাত্র দুটি উপাদান নিয়ে সি তৈরি করা হয়েছে। তাহলে সি বি এর সাবসেট, অর্থাৎ এখানে বি থেকে সিটা তৈরি করা হয়েছে এবং বি এর মধ্যে একটা হলেও উপাদান কি বেশি আছে। হ্যাঁ, যখন যে সেটটা তৈরি করা হয়েছে তার থেকে মূল সেটে একটা উপাদানও বেশি থাকে তখন যে সেটটা তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় সাবসেট। এখন এখানে সি হলো বি এর সাবসেট, আর সাবসেট লিখতে এই সাইনটা ব্যবহার করা হয়, অর্থাৎ সি ইজ দি সাবসেট অফ বি। সি ইজ দি সাবসেট অফ বি। আবার দেখো এই যে এটাও প্রপার সাবসেটের সাথে দেখো আরেকটা সাইন দেওয়া হয়েছে। এখানে এটাকে বলা হয় সাবসেট, এখানে প্রপার সাবসেট বলা হচ্ছে না। এই যে ইকুয়াল সাইন দেওয়া আছে, হ্যাঁ, ইকুয়ালের মতো একটা সাইন দেওয়া আছে, তাহলে এটাকে প্রপার সাবসেট বলা হলেও এটাকে কিন্তু প্রপার সাবসেট বলা হচ্ছে না, এটাকে বলা হয় জাস্ট সাবসেট। তো এটাকে সাবসেট বলার কারণ কি? প্রপার সাবসেট কেন নয়? তো প্রপার সাবজেক্ট হওয়ার জন্য মূল সেটটা যে সেটটা তৈরি হয় তা থেকে অন্ততপক্ষে একটা উপাদান হলেও বেশি থাকতে হয়। কিন্তু সাবসেট তৈরি করার সময় একটা উপাদান বেশি থাকার প্রয়োজন নাই, সবগুলি উপাদান নিয়েও আরেকটা হতে পারে, আবার সমানও হতে পারে। যেমন এখানে দেখো 1 এবং 3, হ্যাঁ, 1 দেখো এই যে 1 দিয়ে একটি সেট তৈরি করা হয়েছে, 1 দিয়ে একটি সেট তৈরি করা হয়েছে, এই 1 এলিমেন্টসটা কোথায় আছে? 1 দিয়ে একটা সেট তৈরি করা হয়েছে যে সেটটা এতে আছে, অর্থাৎ এখানে 1 এবং 3 এই যে সেটটা তৈরি করা হয়েছে 1 এবং 3, এই সেটটা এ এর একটা সাবসেট, অর্থাৎ 1 এবং 3 দিয়ে ধরো আমরা আরেকটা সেট তৈরি করলাম, যে সেটটার নাম ধরো আমরা ডি দিলাম বা অন্য যে কোনো নামে একটা দিলাম। তাহলে এই 1 3 এই এটাই এর আরেকটা সাবসেট হতে পারে, এই জন্য এখানে ইকুয়াল সাইন দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এ সেটটা আছে, এ সেটটা দিয়ে আরেকটা সেট তৈরি করা হয়েছে, সেটা এ এর সাবসেট। তাহলে তাহলে এ থেকে যে সেটটা তৈরি করা হয়েছে সবগুলো উপাদান দিয়ে সেই সেটটা তো এ এর সমানই, তাই না? এই জন্য এখানে সমান সাইনটা দেওয়া হয়েছে, অর্থাৎ এটা প্রপার সাবসেট না, এটা হলো জাস্ট সাবসেট। তারপরে দেখো এখানে এই প্রপার সাবসেটের সাথে আরেকটা টার্ম দেওয়া হয়েছে, এটাকে বলা হয় নট এ প্রপার সাবসেট। নট এ প্রপার সাবসেট, অর্থাৎ প্রপার সাবসেট না, এটাকে বোঝানোর জন্য এই সাইনটা দেওয়া হয়ে থাকে। তারপরে দেখো এখানে সাইনটা যদি উল্টা করে দেওয়া হয়, তাহলে উল্টা করে দেওয়া হলে এটাকে বলা হয় সুপারসেট। কি? সুপারসেট। তাহলে সুপারসেট হলো এই যে প্রপার সাবসেটের বিপরীত, অর্থাৎ বড় সেটটাকে বোঝানোর জন্য
যে প্রপার সাবসেটের মধ্যে যে বড় সেট আছে যেমন সি এবং বি, এই দুইটার মধ্যে সিটা হইল সাবসেট আর প্রপার সাবসেট, আর বি হইল সুপার সেট। অর্থাৎ বি থেকে সি তৈরি করা হয়েছে এবং সিতে একটা হলো উপাদান কম আছে, তাহলে সি হলো সাবসেট আর বি, সি হলো প্রপার সাবসেট আর বি কে বলা হয় সুপার সেট। তাইলে প্রপার সাবসেটের ক্ষেত্রেই সুপার সেট আছে, কিন্তু সাবসেটের ক্ষেত্রে কিন্তু সুপার সেট নাই। তাইলে প্রপার সাবসেট হলো ছোট সেটটা আর সুপার সেট হলো বড় সেটটা। আশা করি এটা বুঝতে পেরেছি। তারপরে এই যে সাইনটা দেখতে পাচ্ছ, এই সাইনটাকে আমরা কি পড়ব? এলিমেন্টস অফ অথবা ইজ এ মেম্বার অফ অর বিলংস টু, এই শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। যেমন 3 is an element of 3 is an element in set A, অর্থাৎ 3 A সেটের একটি উপাদান। আবার নট এলিমেন্ট, is not a member বা is not an element। তাহলে 4, দেখো 4 তো আর এতে নাই, 4 নাম্বারটা এতে আছে নাই, তাহলে 4 is not an element in set A, অর্থাৎ 4 A সেটের উপাদান নাই। তাহলে সাধারণত এই সিম্বলগুলো সেটে ব্যবহার করা হয়ে থাকে। আশা করি তোমরা সিম্বল সংক্রান্ত বা সেটের যে সিম্বল বা প্রতীকগুলো ব্যবহার করা হয় এগুলি সম্পর্কে তোমরা একটি স্পষ্ট ধারণা লাভ করেছ। এখন আমরা দেখব মেথডস অফ ডিসক্রাইবিং এ সেট, অর্থাৎ সেট কিভাবে তৈরি করা হয় বা সেট কিভাবে বর্ণনা করা হয় সে বিষয়টা আমরা লিখব। যে কোনো ভাবে উপস্থাপন করলেই কিন্তু সেট হয় না। সেটকে উপস্থাপন করার জন্য বা সেট বিল্ডিং এর জন্য কিছু সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। যেমন দেখো, সেট তৈরি করার যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ দুটি মেথড রয়েছে। একটা হলো টেবিউলার মেথড বা রোস্টার মেথড বা ইনিউমারেশন মেথড, অর্থাৎ সবগুলো নাম একই। হ্যাঁ, টেবিউলার, তো টেবিউলার মধ্যে কি, টেবিউলার মানে টেবিল আকারে, হ্যাঁ, বা রোস্টার আকারে। রোস্টার যেমন তালিকা তৈরি করা হয়, এটার সংক্ষেপে বলা হয় তালিকা পদ্ধতি। আর ইনিউমারেশন মানে হলো গণনামূলক পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে, প্রথম পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদানকে তুমি আইডেন্টিফাই করতে পারবে বা সেটের প্রত্যেকটা উপাদানকে তুমি গণনা করতে পারবে। টেবিলের যেমন প্রত্যেকটা উপাদানকে সুস্পষ্টভাবে আলাদা আলাদা দেখা যায়, ঠিক প্রথম পদ্ধতিটাতেও সবগুলি উপাদানকে সুস্পষ্টভাবে দেখা যায়। তারপরে সিলেক্টর বা প্রপার্টি বিল্ডার অর রোল মেথড, অর্থাৎ সেট উপস্থাপনের যে দ্বিতীয় পদ্ধতিটি রয়েছে সেটাকে সিলেক্টর মেথড বলা হয় বা প্রপার্টি বিল্ডার মেথড অথবা রোল মেথড, অর্থাৎ তিনটা একই। হ্যাঁ, তিনটার যে কোনো একটা নাম বলা যেতে পারে। তাহলে এখানে এই দুটি পদ্ধতিতে সেটকে উপস্থাপন করা হয়। তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সেট উপস্থাপনের কয়টি পদ্ধতি রয়েছে, তো তোমরা বলে দিবে সেট উপস্থাপনের দুটি পদ্ধতি রয়েছে। কি কি? টেবিলার মেথড বা রোস্টার মেথড বা ইনিউমারেশন মেথড, আর দ্বিতীয় হলো সিলেক্টর মেথড বা প্রপার্টি বিল্ডার মেথড বা রোল মেথড। বা কেউ যদি শুধু টেবিলার মেথড আর সিলেক্টর মেথড বলে বা টেবিলার মেথড বা প্রপার্টি বিল্ডার মেথড বলে তাও হবে। এবার আসো আমরা মেথডগুলো আলোচনা করি। তাহলে টেবিউলার মেথড কাকে বলে? দেখো, টেবিউলার মেথডে আমাদেরকে তিনটা স্টেপ ফলো করতে হয়। প্রথমত হলো যে সেটটা আমরা লিখব সেই সেটের উপাদানগুলো আমাদেরকে লিস্ট করতে হবে, অর্থাৎ সেই সেটের উপাদানগুলো আমাদেরকে জানতে হবে। লিস্ট দ্য এলিমেন্টস ইন দ্য সেট, অর্থাৎ সেটের উপাদানগুলো আমরা লিস্ট করব। তারপরে সেপারেট ইচ এলিমেন্ট ইন দ্য সেট ইউজিং এ কমা, অর্থাৎ এই লিস্টের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমরা কমা চিহ্ন দ্বারা আলাদা করব। যেমন এই যে নিচে দেখো এ বি সি, তাহলে আমরা তিনটি লেটারের একটি সেট তৈরি করছি এ বি সি, তাহলে এখানে লেটারগুলোকে কমা চিহ্ন দ্বারা আলাদা করতে হবে। তারপর থার্ড হলো এনক্লোজ দ্য এলিমেন্টস ইন দ্য সেট ইউজিং কার্লি ব্রাসেস, অর্থাৎ সেটের উপাদানগুলোকে কার্লি ব্রাসেস দিয়ে কি করতে হবে? এনক্লোজ করতে হবে, অর্থাৎ আবদ্ধ করে দিতে হবে। তাহলে এই যে এখানে দেখো সেট এ হলো সেটের নাম, তাহলে এ ইজ ইকুয়াল টু এ বি সি, এখানে প্রত্যেকটা উপাদানকে কি কমা চিহ্ন দ্বারা আলাদা করা হয়েছে এবং কার্লি ব্রাসেস দ্বারা আবদ্ধ করা হয়েছে। এই যে এইভাবে সেট উপস্থাপন করার পদ্ধতিটাকে বলা হয় টেবিউলার মেথড বা রোস্টার মেথড বা ইনিউমারেশন মেথড। তো সেট উপস্থাপনের জন্য এটাই হলো সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি এবং তোমরা যে সেট সংক্রান্ত বিভিন্ন প্রবলেম সলভ করবে সেখানে এই পদ্ধতিটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে।
তারপরে তো আমরা অলরেডি যে এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করেছি, a set of ভয়েলস, হ্যাঁ, ভয়েলসের একটি সেট, হ্যাঁ, তারপরে a set of odd number, ন্যাচারাল অড নাম্বারস, হ্যাঁ, সেট, তারপরে a set of প্রাইম মিনিস্টার, এখানে দেখো 5 জন প্রাইম মিনিস্টারের নামের একটি সেট দেয়া আছে, হ্যাঁ। তো এই নামগুলো উপাদানগুলোকে, সবগুলো উপাদানগুলোকে জানা, উপাদানগুলোকে কমা চিহ্ন দ্বারা আলাদা করা, তারপরে কার্লি ব্রাসেস দিয়ে আবদ্ধ করা, এগুলো হলো টেবুলার মেথড। তাহলে টেবিলের মেথড কি আশা করি বুঝতে পেরেছো, এবং মেথডগুলো দেখার সাথে সাথেই তোমরা বুঝতে পারবে যে এটা কোন ধরনের মেথডে উপস্থাপন করা হয়েছে। এবার আমরা দেখব সিলেক্টর মেথড বা প্রপার্টি বিল্ডার মেথড বা রোল মেথড। তাহলে এখানে দেখো এই যে হাইলাইট করা সেন্টেন্সটা দেখো, দ্য এলিমেন্টস আর ইন্ডিকেটেড বাই ডেসক্রিপশন অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এখানে দেখো সেটের উপাদানগুলো লেখা হয় না, এখানে সেটের উপাদানগুলোকে ইন্ডিকেট করা হয় বা নির্দিষ্ট করা হয় ডেসক্রিপশন অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তাদের বৈশিষ্ট্য দ্বারা সেটকে উপস্থাপন করা হয়। তাহলে তোমরা বলতে পারো যে সিলেক্টর মেথড হলো এমন একটি পদ্ধতি যেখানে সেটের উপাদানগুলোর বৈশিষ্ট্য দ্বারা সেটকে উপস্থাপন করা হয়ে থাকে। তাহলে যেখানে বা সেটের যে পদ্ধতিতে সেট উপস্থাপনের জন্য উপাদানগুলোর বৈশিষ্ট্যকে উল্লেখ করা হয়ে থাকে সেটাকে বলা হয় প্রপার্টি বিল্ডার বা সিলেক্টর মেথড। যেমন ধরো এখানে a set of vowels, এর আগে আমরা লিখেছিলাম কি a e i o u, এই যে যেমন a set of vowels, এখানে আমরা a e i o u, অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে আমরা আলাদা করে লিখেছি। কিন্তু প্রপার্টি বিল্ডার মেথডে বা সিলেক্টর মেথডে দেখো এখানে এইভাবে লিখতে হয়, a নাম কিন্তু ঠিক আছে, a is equal to, তারপরে দেখো কার্লি ব্রাসেস, এটাও ঠিক আছে। এরপরে দেখো উপাদানগুলোর, এখানে কয়টা উপাদান ছিল, 5টি উপাদান, 5টি উপাদানকে আমরা উপস্থাপন করেছি x দ্বারা, x। এখানে এটাকে আমরা পড়বো এইভাবে, a is equal to এ ই এ, এখানে আমরা ইজ ইকুয়াল টু এইভাবে পড়বো না, আমরা পড়বো এ ইজ দি সেট অফ এক্স, এ ইজ দি সেট অফ এক্স, এবং এই সাইনটার নাম কি, সাচ দ্যাট এ ইজ দি সেট অফ এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ভয়েল ইন ইংলিশ অ্যালফাবেট। আবারও বলছি, দেখো এখানে লেখা আছে a is the set of x such that x denotes a vowel in English alphabet। অর্থাৎ x মানে কি, x হলো ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি, ইংলিশ ভয়েল, ক্যারেক্টারিস্টিক্সটা হলো ভয়েল, অর্থাৎ ইংরেজি বর্ণমালার যে ভয়েলগুলো আছে সে ভয়েলগুলো হলো x। তাহলে ইংরেজি বর্ণমালার কয়টা ভয়েল আছে, তাদের নাম কি কি, এগুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন নাই। অর্থাৎ শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক্সটা বলা হয়েছে বা বৈশিষ্ট্যটা বলা হয়েছে, এখানে কিন্তু তাদের নাম আলাদা 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 ভাবে বলার প্রয়োজন নাই। অর্থাৎ তুমি যখন সেটকে উপস্থাপন করার জন্য যখন কোন একটা বৈশিষ্ট্য বলবে তখনই সেটা হয়ে যাবে প্রপার্টি বিল্ডার মেথড, এবং এই মেথডটা কিন্তু অনেক সহজ মেথড। কেন, কারণ হলো যে এখানে কিন্তু সেটের উপাদানগুলো বা সেটের যে এলিমেন্টস গুলো আছে এই এলিমেন্টস গুলো জানার কিন্তু কোনো প্রয়োজন নেই, এলিমেন্টস গুলো না জেনেই কিন্তু সেট তৈরি করা যায়। হ্যাঁ, যেমন এখানে একজন ইংরেজি বর্ণমালার ভয়েল যদি না জানে তাহলেও কিন্তু এখানে সেট সে লিখতে পারবে। তারপরে ধরো ন্যাচারাল অড নাম্বারস, এখানে অনেক নাম্বার আছে অড নাম্বার, তাহলে এখানে শুধুমাত্র আমরা বৈশিষ্ট্য দিয়ে কিন্তু এটা লিখতে পারি। যেমন এই যে a set of odd natural number n, এটাকে আমরা নাম প্রকাশ করছি n দ্বারা, n is the set of x, n is the set of x such that x is the odd natural number, x is the odd natural number। আবার দেখো এখানে প্রাইম মিনিস্টার, এখানে দেখো 5 জন প্রাইম মিনিস্টারের নাম বলা হয়েছে, এখানে প্রাইম মিনিস্টার নাম ছাড়াও কিন্তু আমরা এটা লিখতে পারি কিভাবে, বৈশিষ্ট্য দ্বারা। যেমন p is the set of x such that x is the prime minister, x is the name of prime minister। এখানে যদিও ওবামা প্রাইম মিনিস্টার না বা বুশ প্রাইম মিনিস্টার না, প্রেসিডেন্ট। এখানে প্রাইম মিনিস্টার মানে হলো দেশের সবচেয়ে যে প্রধান, তাকে বলা হয়েছে। তাহলে এখানে p is the p is the set of x such that x is the name of prime minister। তাহলে এখানে এই যে সেটগুলি উপস্থাপনের জন্য দেখো শুধুমাত্র বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। যেমন প্রথম বৈশিষ্ট্যটা ভয়েল, দ্বিতীয় সেটের বৈশিষ্ট্যটা হলো অড ন্যাচারাল নাম্বার, তৃতীয় সেটের বৈশিষ্ট্যটা হলো প্রাইম মিনিস্টার, নেম অফ প্রাইম মিনিস্টার। তাহলে এই যে সেটের বৈশিষ্ট্য দ্বারা যখন কোনো সেট উপস্থাপন করা হয় বা যে পদ্ধতিতে সেটের বৈশিষ্ট্য দ্বারা উপাদানগুলোর বৈশিষ্ট্য দ্বারা যখন সেট উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় সিলেক্টর মেথড বা প্রপার্টি বিল্ডার মেথড বা রোল মেথড। তো আশা করি তোমরা
এই যে সেট উপস্থাপনের যে দুটি পদ্ধতি আমরা বর্ণনা করেছি সেটা সম্পর্কে তোমরা একটি স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ। তো আশা করি তোমরা এইভাবে যদি সেট লিখতে বলা হয়, যেমন তোমাদেরকে যদি বলা হয় যে রোস্টার মেথড থেকে প্রপার্টি বিল্ডার মেথডে সেটকে রূপান্তর করো, আশা করি তোমরা পারবে। হ্যাঁ, অর্থাৎ এক মেথড থেকে আরেক মেথডে রূপান্তর করতে বললে, যেমন রোস্টার মেথড থেকে বা টেবুলার মেথড থেকে যদি সিলেক্টর মেথডে রূপান্তর করতে বলে, বা সিলেক্টর মেথডের সেটকে যদি রোস্টার মেথডের সেটে রূপান্তর করতে বলে, তাহলে আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেট বিষয়ে যে কনসেপ্টগুলো আলোচনা করেছি, আশা করি সেই কনসেপ্টগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো ধৈর্য ধরে এই লেকচারটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।